তারা প্রথমেই তোমাকে চাবে যে স্টুডেন্ট ভিসায় মুভ করানোর জন্য, যেটা তুলনামূলক তাদের জন্য ইজি। বলে কি, না না না, মোহাম্মদপুর থাকা যাবে না, ওইখানে ছিনতাইকারী আছে। এই যে কেয়ারটা, তারপর আত্মীয় স্বজনের কেয়ার তো বাদই দিলাম। যে যখন তারা জানতে পারে তুমি একটা ভালো কিছু অ্যাচিভ হয়ে গেছে, তোমার তোমার ইউএস এর ভিসা লেগে গেছে, তখন দেখবা যে তোমার অনেক দূরের আত্মীয় তোমাকে খোঁজ খবর নেয় না, তোমাকে খোঁজ খবর নেওয়া শুরু করছে। ইভেন হচ্ছে তোমার ক্লোজ আত্মীয়, তারা হচ্ছে তোমার সাথে কথাবার্তা বলে না। বাট যখনই তারা শুনতে পারছে যে না, ছেলের ইউএস এর ভিসা হয়ে গেছে, ছেলে এখন ইউএসএ যাবে, সে আমার আত্মীয়, সে আমার অমুক, সে আমার তমুক, প্রাউডলি সবার কাছে বলে বেড়ায়। আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন রশিদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমি এই যে দেশের বাইরে যে সকল মানুষজন থাকে, যারা স্টুডেন্ট ভিসায় বলেন বা ওয়ার্ক পারমিট বলেন, যারা বিভিন্ন কান্ট্রিতে আছে, আমি তাদেরকে নিয়ে আমার চ্যানেলে আলোচনা করতেছি বা অনেককে নিয়ে আসছি এর আগে। সো তারই ধারাবাহিকতায় আমি আজকে আরেকজনকে নিয়ে আসছি, আমার ফ্রেন্ড। আমরা একই সাথে ইন্ডিয়াতে ব্যাচেলর কমপ্লিট করেছি, সে এখন ইউএসএ তে আছে, যদিও বা অনেক আগে গেছে। সো আমরা তার কাছ থেকে তার ফুল এক্সপেরিয়েন্স বা তার বাংলাদেশে কি অবস্থা ছিল, ইউএসএ তে কি অবস্থায় আছে, কি করতেছে এবং ফিউচার প্ল্যানটা কি বা কিভাবে কি ঘটলো, এই সকল জিনিসগুলা তার কাছ থেকে জানার চেষ্টা করব। সো আশা করি আপনাদের কাজে লাগবে এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, যেন আপনাদের যদি কোনো কিছু কোশ্চেন থাকে ওই কোশ্চেন গুলা আমরা ইন ফিউচার আপনাদেরকে হেল্প করতে পারি। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। এই রিফাত, কি অবস্থা? এই তো চলতেছে। আমি 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 অনেক আগের থেকে, আমি যখন দুবাই ছিলাম তখন থেকে এরকম প্ল্যান করছিলাম যে তোমার সাথে বসবো বা মানে এরকম ডিসকাস করব। টাইম ওইরকম হয়ে ওঠে নাই, বিকজ ওইখানে হিউজ পরিমাণে ব্যস্ত থাকো তুমি, সেটা বুঝি আমি, স্বাভাবিক। সো আমি প্রথমে আমার কথা বলে নিছি, এখন আমি কোনো কথা বলবো না, এখন টোটালি স্টেজটা তোমার। তুমি হুম। সবকিছু বলবা, আমি জাস্ট তোমার একটু তোমার সাথে সঙ্গ দিব। ওকে? ওকে। আমাদের ওকে। একটা ফ্রেন্ড ছিল, সাকিব, যে বলতো যে না হুম। আমি তো কিছু করি না, আমি শুধু সঙ্গ দিই। ওকে, সো আমি তোমাকে আজকে এই সঙ্গটা দিব, সো তুমি সবকিছু বলবা। তো প্রথমে আমার যেটা জানার বিষয় সেটা হলো, বাংলাদেশে তুমি কোথায় থেকে আসছো বা কোথায় থাকো, বা বাংলাদেশে তোমার পড়াশোনার কত দূর কি, এটা যদি বলতে, আমরা স্টেপ বাই স্টেপ যাব। আচ্ছা, আমার হচ্ছে হোম ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার ব্রাহ্মণবাড়িয়াতে, যেটা সবাই কম বেশি বাংলাদেশে সবাই চিনে। তো ওইখানে হচ্ছে আমি আমার স্কুল জীবন ওইখানেই ছিল। তারপর হচ্ছে আমি স্কুল শেষ করার পর কলেজের দিকে হচ্ছে আমি ঢাকা মুভ করি। ঢাকাতে ইন্টার পাস করা হয়। তারপর হচ্ছে স্টেপ বাই স্টেপ ব্যাচেলার্স এর জন্য ইন্ডিয়া যাই, এখানে শেষ হয়, এই আর কি। বুঝতে পারছি। সো এট লিস্ট একটা জিনিস আমি প্রথমেই বুঝতে পারলাম যে তুমি ইন্টার কমপ্লিট করে ব্যাচেলরের জন্য ইন্ডিয়াতে মুভ করছো, যদিও বা আমিও করছি। এখন আমার জিনিসটা আলাদা ছিল। সো ইন্টার কমপ্লিট করার পর মানুষজনের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটা টার্গেট থাকে না, আমি বাংলাদেশে অ্যাডমিশন দিব, বাংলাদেশে এই কিছু একটা করবো। সো আসলে রিজনটা কি ছিল যে ইন্ডিয়াতে মুভ করা? কারণ এত ছোট বয়স, তখন কিন্তু আমরা ছোট, অনেক অনেক ছোট। সো এত ছোট বয়সে দেশ ছেড়ে বিদেশের মাটিতে পাড়ি দেওয়া এবং সেখানে ব্যাচেলর কমপ্লিট করা, সো এইটা তোমার জন্য কেমন ছিল জিনিসটা? কারণ অনেকে হয় কি যে চাই যে না দেশের বাইরে যাব, কিন্তু আমি নিজে বলি ভাই তুমি ইন্টার কমপ্লিট করছো, তুমি আপাতত দেখো একটা জিনিস, কিছু হয় কিনা বা বাংলাদেশে কিছু ইয়ে করা যায় কিনা, যদি না হয় তারপর তুমি চেষ্টা করো। সো এই প্রসেসটা কি তোমার কাছে, কেন মনে হলো যে ব্যাচেলরে আমি ইন্ডিয়াতে যাব? আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যখন অ্যাডমিশন হয়েছিল তখন হচ্ছে অ্যাডমিশন দেওয়ার পর খুব একটা, যেই কয়েকটা ইউনিভার্সিটিতে এক্সাম দিয়েছিলাম তার মধ্যে হচ্ছে হাতে গোনা কয়েকটা ইউনিভার্সিটি থেকে হচ্ছে আমার সাবজেক্ট এসেছিল যে অনার্স করার জন্য ওখানে, কিন্তু পছন্দ মতো হচ্ছে সাবজেক্ট গুলো হচ্ছিল না, যে আমি যেই স্ট্রিম নিয়ে করতে চাচ্ছিলাম ওই অনুযায়ী হচ্ছে কোথাও হচ্ছিল না। তো তারপর হচ্ছে আমার সাথের যে ফ্রেন্ড সার্কেল আছে সবাই হচ্ছে তোমার বাইরে যাওয়ার জন্য একটা ধুম পড়েছিল ওই সিজন, ওই সময়টায় আসলে। তো আমার ফ্রেন্ড তখন একজন গিয়েছে কানাডায়, একজন অস্ট্রেলিয়া, এরকম ভাবে বিভিন্ন লোক বিভিন্ন দেশে গিয়েছে। বাট আমিও তাদের সাথে পাড়ি দিতে চেয়েছিলাম, কিন্তু আহ, কিছু পার্সোনাল সমস্যার কারণে ওইদিকে আর মুভ করা হয় নাই। তারপর বসে চিন্তা কর আসলে করছিলাম যে কোথায় গেলে ভালো হয়। তো তারপর হচ্ছে কয়েকজন সিনিয়রের সাথে কথা বললাম, তারা হচ্ছে অলরেডি ওইখানেই ছিল।
তো তারা আমাকে বললো যে জিনিসগুলো এরকম এরকম তুমি করতে পারো, তোমাকে ভালো স্কলারশিপও দিবে রেজাল্টের জন্য। তো ভাবলাম ঠিক আছে, বিশ্বমানের পড়ালেখাও হবে, সাথে হচ্ছে যেহেতু স্কলারশিপও পাচ্ছি, ভালো জিনিস। তো ওই জন্য আর কি ইন্ডিয়ার দিকে মুভ করা। আচ্ছা। সো বিষয়টা হলো আমি মানে অনেকের মুখে শুনছি, আমি আমার নিজের এক্সপেরিয়েন্সটা না বলি। বাট একটা জিনিস কি আমি আমি যতটুকু ফিল করছি যে আমরা যেভাবে ইন্ডিয়াতে পড়াশোনা করছি, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে জিনিসটা অনেক হাই কোয়ালিটির ছিল এবং হুম হুম। খরচের দিক থেকেও অনেকটা কম খরচ হইছে আমাদের বিকজ আমরা স্কলারশিপ পেয়েছিলাম। সো তোমার কি মনে হয় যে যদি কেউ এরকম সুযোগ পায় বাংলাদেশ থেকে বা তারা যদি নিতে চায় তাদের জন্য কতটুকু এটা ভালো হবে যে না আমি স্কলারশিপও পাইতেছি বাংলাদেশ অন্য ইউনিভার্সিটি থেকে ভালো সার্ভিস পাইতেছি। তো এটা কেমন হবে তার জন্য? মানে তোমার এক্সপেরিয়েন্সটা কি ব্যাচেলরে? এখন আমি বলবো যদি কারোর ইচ্ছা থাকে যে না আমি বের হবই, হ্যাঁ, তারপরে হচ্ছে অনেকগুলা ফ্যাক্টর এখানে কাজ করে, ফিনান্সিয়াল ব্যাপার আছে, আহ তারপরে হচ্ছে তোমার তোমার মেন্টালিটির একটা ব্যাপার আছে, যে তুমি বাইরে গিয়ে মুভ করার পর তুমি চলতে পারবা কি না এটার একটা ব্যাপার আছে। তো সব দিক দিয়ে যদি চিন্তা করা হয়, অবভিয়াসলি তোমার যদি ফিনান্সিয়াল সাপোর্ট থাকে প্লাস হচ্ছে তোমার কোয়ালিফিকেশন থাকে, তো অবভিয়াসলি তুমি হচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া, ইউএস এর দিকে মানুষ নর্মালি মুভ করে। ইন্ডিয়া আমি বলবো যে তাদের পড়ালেখার মান তুলনামূলক ভালো, অবভিয়াসলি। তাদের সার্টিফিকেটও ওয়ার্ল্ড ওয়াইজ রেকগনাইজড। তো যদি ওইরকম কারোর অপশন থাকে যে না আমি হ্যাঁ স্কলারশিপ পাচ্ছি, আমি ওইখানে গিয়ে পড়ালেখা করতে পারবো, তাহলে আমি অবভিয়াসলি বলবো যে না তোমার মুভ করা উচিত। কারণ তুমি তখন নতুন কালচারে যাবা, নতুন কিছু শিখতে পারবা, নতুন মানুষদের সাথে মিশবা, যেটা অবভিয়াসলি তোমার জন্য বেনিফিশিয়াল। হ্যাঁ। রাইট। সো তুমি ব্যাচেলর কমপ্লিট করলা ওইখান থেকে। ব্যাচেলরের পর আসলে তুমি কি করলা? মানে ব্যাচেলরের পর তোমার প্রসেসটা কি ছিল? বাংলাদেশে তুমি ব্যাক করছিলা নাকি ওইখান থেকে কিছু একটা প্ল্যান তুমি করছিলা? আসলে বিষয়টা হচ্ছে আমরা তো মূলত করোনার মাঝে পড়ালেখা শেষ করেছি, তো এই কারণে হচ্ছে মূলত পড়ালেখা শেষ করার আগেই দেশে চলে আসতে হয়। তো দেশে আসার পর চিন্তা ভাবনা ছিল ইন্ডিয়াতে ব্যাক করার, বাট পড়ালেখা যেহেতু এখানে থেকেই শেষ হয়ে গেছে বাংলাদেশে থাকা অবস্থায়, তো তখন আর চিন্তা করি না যে এখানে মুভ করবো। তখন কিছুদিনের জন্য আপাতত ইউনো মানে হচ্ছে কোনো কিছুই একটা সিস্টেমেটিক ওয়েতে আসতেছিল না, যে কি করব কি না, একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলাম। তো কিছুদিনের জন্য বাংলাদেশে একটা হোটেলে জব করি আমি, প্রায় কয়েক মাস জব করি ওখানে। তো করার পর মনে হচ্ছিল যে না জিনিসটা যথেষ্ট হচ্ছে না আসলে, যে বাংলাদেশে জব করে হবে না। তো তখন ইউনিভার্সিটিতে কয়েকজন টিচারের সাথে আবার কথা বলি যে কিভাবে কি করা যায়। বিভিন্ন জন বিভিন্নভাবে পরামর্শ দিয়েছে, বাট পরে হচ্ছে আম, একটা টিচারের থ্রুতে জানতে পারি যে এরকম কিছু এজেন্সি আছে ইন্ডিয়াতে যারা হচ্ছে বিভিন্ন ওয়ার্ক পারমিট বা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে তারা কাজ করে। তো তার থেকে তাদের কন্ট্যাক্ট নাম্বার বা যাবতীয় জিনিস মনে করো নেওয়া হলো। তারপর হচ্ছে আমি মুভ করলাম, তাদের সাথে কথাবার্তা বললাম, তাদেরকে বললাম যে এই হচ্ছে আমার সিচুয়েশন, এখান থেকে কি করা যায়। তো তারপর তারা বলল যে আমি ইউএস এর জন্য ট্রাই করতে পারি। তো বললাম ওকে, ঠিক আছে। তারপরে এই সেখান থেকেই হচ্ছে আমার বাকি পথ চলা আর কি। বুঝতে পারছি। সো আমি একটা জিনিস এখানে আমরা সুন্দর একটা জিনিস পাইছি। সেটা হলো দেখো যখন আমরা কোন একটা সিচুয়েশনে স্বাভাবিকভাবে তুমি রাকান ব্যাচেলর অলরেডি ইন্ডিয়া থেকে কমপ্লিট করছো। বাংলাদেশের কোন একটা এজেন্সিতে তুমি এসে জিজ্ঞেস করলা যে ভাই আমি ইন্ডিয়া থেকে ব্যাচেলর কমপ্লিট করছি। এখন আমার ফিউচার প্ল্যানটা কি হওয়া উচিত? বা আমি আসলে কি করব? আমি দেশের বাইরে যে মুভ করতে চাইতেছি ইউএসএ বা অস্ট্রেলিয়া, কানাডা যেখানে হোক না কেন বা ইউরোপের কোনো কান্ট্রিতে। সো তারা তোমাকে একটা বিষয় বলবে আমি ড্যাম শিওর বাংলাদেশে তুমি যদি প্রত্যেকটা এজেন্সিতে যাও একটা কথাই বলবে যে ভাই আপনি মাস্টার্স এর ট্রাই করেন। বুঝতে পারছো? মাস্টার্স এর ট্রাই হ্যাঁ, করেন। আপনি যেহেতু ব্যাচেলর এক্স্যাক্টলি। করছেন।
সো ইন্ডিয়ার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ঘটে নাই। তারা তোমার প্রপার ডেস্টিনেশনে কোথায় গেলে তোমার জন্য ভালো হবে, এই জিনিসটা কিন্তু তারা তোমাকে হেল্প করছে। সো এই হ্যাঁ, জিনিসটা কতটুকু মনে হয় যে ভাই আমাদের দেশের যে সকল মানুষজন এই সকল কাজগুলো করতেছে, যে স্টুডেন্টদের কাউন্সেলিং করতেছে বা তাদেরকে সাপোর্ট দিতেছে, সো এই জিনিসটা কি তোমার মনে হয় না যে আসলেই বাংলাদেশে ল্যাকিংস আছে স্টুডেন্টদের কাউন্সেলিং করা? কারণ মিসগাইডের জন্য অনেক কিছু হয়ে যায় একটা স্টুডেন্টের লাইফে। তো তোমার এটাই কি মনে হয়? এটা তুমি ঠিক বলেছো যে তুমি যখনই হচ্ছে বাংলাদেশের কোনো এজেন্সিতে যাবা, তারা প্রথমেই তোমাকে চাবে যে স্টুডেন্ট ভিসায় মুভ করানোর জন্য, যেটা তুলনামূলক তাদের জন্য ইজি, যে তারা সব প্রসেসিং করতেছে, তাদের ওইটা সবগুলোর মধ্যে একটা হয়ে যাবে। আর এছাড়া কিছু এজেন্সি আছে যেগুলো হচ্ছে তোমার এরকম ওয়ার্ক পারমিট বা বিভিন্ন জিনিস নিয়ে কাজ করে, বাট ম্যাক্সিমাম গুলাই হচ্ছে তোমার একটু জালিয়াতির ব্যাপার থাকে এখানে। তো ওইখানে একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায় যে আমি টাকা দিলাম, তারপরে প্রসেসিং হবে কি হবে না, কতদিন ঘুরতে হয়। বহুত মানুষ এরকম হচ্ছে টাকা দিয়ে টাকা আর পরে ফেরত পায় নাই। তো ওই ক্ষেত্রে ইন্ডিয়াতে যেমন আমার বিষয়টা ছিল, আমি আমার পুরো প্রসেসিংটাই হচ্ছে বাংলাদেশে বসে করেছি, আমি ইন্ডিয়া যাই নাই বা আমি তাদের সাথে কখনো ফিজিক্যালি আমি ফেস টু ফেস কথা বলিনি। আমার যত কিছুই হয়েছে সবকিছু হচ্ছে অনলাইনের থ্রুতে হয়েছে। ওইখানে যদি একটা রিস্ক ফ্যাক্টর ছিল যে আমি এতগুলা টাকা তাদেরকে দিতেছি, তারা আদৌ কাজ করবে কি করবে না, বাট আমি প্রসেসিংটা করার আগে ব্যাপারটা হচ্ছিল যে আমার একটা ফ্রেন্ড অলরেডি তাদের থ্রুতে প্রসেসিং করেছে। আমি দেখলাম যে না, ঠিক আছে, ওর যেহেতু হয়েছে হয়তো বা আমিও ট্রাই করতে পারি। তো তখন আমি হচ্ছে তাদের সাথে কথাবার্তা বলে জিনিসগুলো ইয়ে করেছি। এখন যদি কনফিডেন্স থাকে যে না, হয়ে যাবে, করতে পারবে, তাহলে আমার মতে হচ্ছে যাওয়া উচিত। বুঝতে পারছি। সো মানে এটা এটা ন্যাচারালি ঘটে বাংলাদেশে। দ্যাটস আমি কোশ্চেনটা করলাম। এটা আসলে কোশ্চেনের মধ্যে হুম, ছিল হুম, না। বাট আমি তোমার ওভারঅল হুম, হুম। এক্সপেরিয়েন্সটা নিলাম যে আসলে কি হইতে পারে। যাক, অনেক সুন্দরভাবে তুমি বললা। এটা এটা আসলে হওয়া উচিত। বিকজ কাউন্সেলিং হলো ওয়ান অফ দ্য বেস্ট পার্ট ফর ইওর ফিউচার জার্নি। সো তোমার জার্নি শুরুর ১ম এই যদি তুমি মিসলিড হও বা মিসগাইড এর সম্মুখীন হও, তাহলে তোমাকে অবশ্যই সেটা খারাপের দিকে হ্যাঁ, নিয়ে যাবে। এটা স্বাভাবিক। অবভিয়াসলি। সো তোমার ইউএস এর প্রসেসটা, যদিও বা প্রসেসটা তুমি কিভাবে করছো, মানে তাদের সাথে কিভাবে প্রসেসটা ঘটছে এক কথায়, যে স্টেপ বাই স্টেপ জিনিসটা যদি বলতা। এখানে বিষয়টা হচ্ছে, প্রথমে আমি তাদের ইন্ডিয়ার যে রিপ্রেজেন্টেটিভ ছিল তার সাথে হচ্ছে আমি কিছুদিন কথা বলি। আমি তার কাছে জানতে চাই জিনিসগুলা কিরকম কি। তো উনি আমাকে স্টেপ বাই স্টেপ বললো যে আমাদের প্রসেসিংটা হচ্ছে এরকম এরকম, প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, দেন হচ্ছে আম, তোমার ইন্টারভিউ আসা স্টার্ট হয়ে যাবে। তোমার ইন্টারভিউতে সিলেকশন হওয়ার পর তোমাকে হচ্ছে এম্বাসি ফেস করতে হবে। তো ওই হচ্ছে তোমার মোটামুটি স্ট্রিম লাইনটা ওইটাই ছিল যে নর্মাল তোমার ওয়ার্ক পারমিটে যেরকম হয়, যে তুমি তোমার স্পন্সরের সাথে তুমি ইন্টারভিউতে যাবা, তোমার ইন্টারভিউ হবে, যদি তোমার ইন্টারভিউতে তারা তোমাকে সিলেক্ট করে, তুমি যদি এলিজেবল হও, দেন হচ্ছে তারা তোমার ডকুমেন্টস, তোমার যে পেপার ওয়ার্কস গুলো আছে ওইগুলো হচ্ছে তারা তাদের এন্ড থেকে করা শুরু করবে। তো তারা যখন করবে, তোমার লাস্ট তোমার কাজ হচ্ছে কি এমবাসি ফেস করা, এই ভিসার জন্য দাঁড়ানো, এই আর কিছুই না। বুঝতে পারছি। সো একটা জিনিস, এটা আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন, সেটা হল এই যে তুমি পেপার ওয়ার্ক কথাটা বললা। এখন আমি ভাই, আমি ট্রুলি স্পিকিং একটা জিনিসের জন্য এই কাজগুলা করতেছি, সবাইকে নিয়ে আসতেছি বা আমি নিজেও জিনিসগুলা করি, তার একটা কারণ হলো মানুষকে রিয়েল ইনফরমেশন দেওয়া। সো এই যে পেপার ওয়ার্ক, বাংলাদেশে কিন্তু পেপার ওয়ার্কের নামেও মানুষজনের কাছ থেকে পেমেন্ট না হয়, যে ভাই আমি তোমার পেপারে একটা সিগনেচার নিয়ে দিব, বা তোমার হুম, এটা বাংলাতে আসে ইংলিশে কনভার্ট করে দেবো, বা তোমার সিবি একটা বানিয়ে দেবো। কারণ আমি দেখছি ভাই, ইউরোপাস সিভি বানানোর জন্য ২,০০০ টাকা করেও বাংলাদেশে চার্জ করা হয়েছে। আমি হুমায়ুন নিজে ইউরোপাস সিভি তৈরি করছি। যে ইউরোপে যারা যাবে তাদের, হুমায়ুন তুমি তো ইউরোপাস সিভি বানাইতে পারো, তুমি বানিয়ে দাও, তোমাকে আমি ২,০০০ করে টাকা দিব। আমি নিজে করে দিছি। সো এই যে পেপার ওয়ার্কটা, এটা করার জন্য এজেন্সি তোমার কাছ থেকে কোনো চার্জ নিছে না নেই নাই, বা এটাই তোমার এক্সপেরিয়েন্সটা কি ছিল? আচ্ছা, চার্জের ক্ষেত্রে হ্যাঁ, তারা আমার কাছ থেকে অবভিয়াসলি একটা অ্যামাউন্ট টাকা নিয়েছে, যেটার মধ্যে কিছু টাকা হচ্ছে তারা তাদের কাছে রেখেছে, আর বাকি কিছু টাকা হচ্ছে আমার যে স্পন্সর ছিল ইউএসএ তে তাদের কাছে হচ্ছে বাকি টাকা এসেছে। হ্যাঁ, অবভিয়াসলি টাকা
টাকা তারা নিয়েছে, বাট টাকাগুলোর হচ্ছে তোমার স্টেপ বাই স্টেপ নিয়েছে। এমন না যে মনে করো আমাকে প্রথম দিনেই বললো যে না তোমার 5 লাখ টাকা আমাকে দিয়ে দিতে হবে, এরকম না। প্রথমে হচ্ছে তারা তাদের রেজিস্ট্রেশন ফি নেয়। তারা রেজিস্ট্রেশন ফি নেওয়ার পর তারা ইন্টারভিউ আনবে। তুমি ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার পর তখন হচ্ছে তোমার ওই যে পেপার ওয়ার্ক গুলা শুরু হয়, যে তোমার কি বলে স্পন্সর কোম্পানি তোমাকে টাকা সব ডকুমেন্টস গুলা পাঠাবে। যদিও তোমার কাছে ডিরেক্ট পাঠাবে না, পাঠাবে এজেন্সির কাছেই, এজেন্সি হচ্ছে তোমার কাছে পাঠাবে। তো ওই যে প্রসেসিংটা, ওটার জন্য তাদেরও কিছু খরচ আছে। আর যে এখানে তোমার ইউএস এর যে স্পন্সর, তারও কিছু খরচ আছে। তো ওই জন্য হচ্ছে খরচটা মূলত তোমাকে বিয়ার করতে হয়। যদিও নর্মালি ওয়ার্ক পারমিটের হিসাব হচ্ছে যে তোমার স্পন্সরই সবকিছু তোমাকে করে দিবে, তোমাকে কিছু করতে হয় না। বাট যেহেতু তারা এজেন্সি ওপেন করেছে, তাদের তো একটা ইনকামের বিষয় আছে। তো ওই হিসাবে তারা হ্যাঁ টাকা চার্জ করে অবভিয়াসলি। স্বাভাবিক। কিন্তু আমি মানে আমিও তো এই ফ্লোর মধ্যে দিয়ে গেছি। আমরা ওই যে ই-কমার্সে একটা কথা বলি যে একটা ক্লায়েন্টকে ফানেলের মধ্যে ঢুকাইতে হবে, ঢুকে তাকে স্টেপ বাই স্টেপ নিয়ে আসতে হবে। সো তারা যে জিনিসটা মানে ওদের একটা প্রসেস আমার ভাল লাগছে যে তারা প্রথম অবস্থায় মনে হয় একটা পিডিএফ দিয়ে দেয় যে আপনার রেজিস্ট্রেশন এত লাগবে, আপনার ফার্স্ট হ্যাঁ, পেমেন্ট এত লাগবে। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। তারা এমন না যে একবারে বলে। সো মনে হয় যে এই প্রসেসটা অনেক ভালো। অবভিয়াসলি। কারণ হচ্ছে যখন, আমাদের জন্য চাপ হয় না। হ্যাঁ, তুমি হচ্ছে প্রসেসিংটা যখন তুমি শুরু করবা, অলরেডি তোমার কাছে হচ্ছে তারা তোমাকে পাথওয়েটা দিয়ে দিয়েছে যে তোমার কোথায় কত খরচ হচ্ছে। তো তুমি ওইটা দেখার পর তুমি ডিসিশন নিবা যে তুমি আগাবা কিনা। তুমি যখন আগাচ্ছ, তার মানে হচ্ছে তুমি মেন্টালি ফিজিক্যালি তুমি প্রিপেয়ার্ড, যে না আমার ওই সময় এই টাকাগুলা দেওয়ার হলে আমি দিতে পারবো। তার মানে হচ্ছে তুমি তুমি সবকিছু একদম প্রিপেয়ার্ড, তারপর তুমি নামতেছো এটা। তো ওই ক্ষেত্রে আমি মনে করি হ্যাঁ। বাট অনেক এজেন্সি আছে এরকম যে তারা তোমাকে বলবে না এত বেশি যাবে না, আমরা 5 লাখের মধ্যে করে দেব, কিন্তু যখন তুমি হচ্ছে ফিল্ডে নামো তখন তোমার এটা বাড়তে বাড়তে 10 লাখ 15 লাখও চলে যায়। But তারপরও গ্যারান্টি নাই যে জব হবে, ভিসা হবে কি হবে না। হ্যাঁ, এটা ঠিক। রাইট। সো ওকে, আমরা এই এই জিনিসগুলো একটু সাইডে রাখি। এখন তোমার সিচুয়েশনে আসি। সেটা হইলো এই যে ইউএসএ তে তুমি আছো, এইখানে কোন ভিসায় আছো বা এইখানে তুমি কি করতেছো বা কোথায় আছো? আমি মূলত ইউএসএ তে এসেছি হচ্ছে তোমার J1 ভিসাতে। আমি আছি আমি এখন হাওয়াইতে, যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর কয়েকটা জায়গার মধ্যে একটা। তো হ্যাঁ, আপাতত আমি J1 এ আছি ইউএসএ তে। ওই যে কোম্পানিতে এসেছি ওইখানেই কাজ করছি। বুঝতে পারছি। সো তুমি ওইখানে যে কাজ করতেছো একজন বাংলাদেশী হিসাবে, এখন তো গভর্নমেন্ট চেঞ্জ হইছে। এখন এই ইম্প্যাক্টটা তোমার উপর পড়তেছে কিনা বা তোমার আসলে চিন্তা ভাবনা কি? মানে পরিবেশটা না ওভারঅল যদি একটু বলতা যে যারা আসলে ইউএসএ তে যাইতেছে সবাই তো রিয়েল জিনিসগুলা শেয়ার করে না। সো তোমার এক্সপেরিয়েন্সটা কেমন? যে কেমন কি মনে হইতেছে? এখন বিষয় হচ্ছে তুমি J1 এ যখন আসবা, তোমার যতদিন পর্যন্ত হচ্ছে তোমার ডিএসএ মেয়াদ থাকবে, মানে ডিএস হচ্ছে একটা ডকুমেন্টস যেটা হচ্ছে তোমার স্পন্সর থেকে তোমাকে দিবে, যে একটা কন্ট্রাক্ট, যে তুমি এতদিনের মধ্যে থেকে এতদিন পর্যন্ত ওই কোম্পানিতে তুমি কাজ করবে। তো ওই কন্ট্রাক্ট অনুযায়ী যতদিন আছো তুমি, তোমার কোনো প্রবলেম নাই। যে তোমাকে কখনো কিছু জিজ্ঞাসাও করবে না কেউ, কোনো কখনো তোমাকে মানে কোনো প্রকার কোনো ঝামেলায় তুমি পড়বে না। ডিএস এর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর মূলত নিয়ম হচ্ছে J1 এর দেশে ব্যাক করা। যে একটা নির্দিষ্ট সময়ের পর তারা হচ্ছে 1 মাসের একটা গ্রেস পিরিয়ড দেয়, যে তোমার প্রোগ্রাম শেষ হওয়ার পর তুমি 1 মাসের জন্য তুমি ইউএসএ তে ঘুরতে পারবা। যেহেতু তুমি পুরো বছরই কাজ করেছো, তো তোমার একটা সময় এখন দরকার একটু ঘোরাফেরার জন্য, ভেকেশন টাইপের। তো তারা তোমাকে 1 মাসের একটা গ্রেস পিরিয়ড দেয়। তো ওই 1 মাসের ভিতর হচ্ছে তুমি একটু ঘোরাফেরা করলা, তারপরে হচ্ছে মূলত আহ, দেশে ব্যাক করা। এই হচ্ছে মূলত J1 এর হিসাব আর কি। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় সেটা হলো আমরা সবসময় নিজেদের প্রফিট দেখি। সো হুম। নিজেদের প্রফিটটা দেখি। আমি ফাইন্যান্সিয়ালি জিনিসটা বলবো না যে ফাইন্যান্সিয়ালি আমার এতটুকু হইছে। আমি জানতে চাইছি যে তোমার যে ইনভেস্টটা ছিল, আমি বাংলাদেশের একজন বড় মানুষের সাথে কাজ করার সুযোগ হয়েছিল আমার কনসালটেন্সি ফার্মে। সো সে বিদেশ যাত্রাকে একটা জিনিস বলতো যে আপনার ইনভেস্টমেন্ট, আপনি যে মাস্টার্স করতে যাচ্ছেন বা ব্যাচেলর করতে যাচ্ছেন এটা আপনার ইনভেস্টমেন্ট।
কারণ ইনভেস্টমেন্টের পর আপনি রিটার্ন কি পাচ্ছেন এটা আপনার ফিউচার বলে দিবে, বা ওইখানে যাওয়ার পর আপনি পাবেন। সো আপনার ইনভেস্টমেন্টটা পারফেক্ট জায়গায় হইতে হবে। সো এই যে তোমার ইনভেস্টমেন্টটা ছিল যাওয়ার আগে, যাওয়ার পর সেই ইনভেস্টমেন্টটা তোমার জন্য কতটুকু প্রফিটেড ছিল, বা তুমি সেখান থেকে প্রফিটেবল হইছো কিনা? আমি অবভিয়াসলি বলবো যে হ্যাঁ, আমি অনেক প্রফিটেবল ওটা থেকে। কারণ হচ্ছে ফিনান্সিয়াল দিক থেকে যদি আমি বলি, হ্যাঁ, একদম সাদামাটা হিসাবে, যে আমি যে টাকা ইনভেস্ট করেছি তার থেকে বেশি আমার ইনকাম এখানে হয়েছে। তো অবভিয়াসলি ফিনান্সিয়াল সাইড থেকে আমি প্রফিটেবল। প্লাস হচ্ছে যে এক্সপিরিয়েন্সটা আমি এখানে গ্যাদার করেছি, যে লোকগুলোর সাথে আমি কাজ করেছি, তারপর যে কালচারটা আমি এখানে থেকেছি, যে কালচারটায়, তো ওইখান থেকে আমি অনেক নতুন কিছু শিখতে পেরেছি। অনেক হচ্ছে নতুন স্কিল আমি গ্যাদার করতে পেরেছি। কারণ বিষয় হচ্ছে একটা জিনিস কি, তুমি যদি কখনো ভালো কিছু করতে চাও, তোমাকে হচ্ছে ভালো লোকদের আশেপাশেই থাকতে হবে। হ্যাঁ, তো যখন তুমি এখানে আসবা, তুমি দেখবা যে লোকগুলা অলরেডি তারা কোয়ালিফাইড, তারা তাদের যে জবের জন্য তারা আছে, তারা হচ্ছে ওই পজিশনটা তারা জাস্টিফাই করতেছে। তারা এখানে জাস্ট খালি তোমার হচ্ছে বাংলাদেশের বিষয় যে থাকে, যে পলিটিক্যাল ব্যাপার স্যাপার, তোমার পরিচিত লোক তোমাকে জবে নিয়ে নিল, এখানে বিষয়টা ওইরকম না। তুমি যদি ওই পজিশনের জন্য কোয়ালিফাই করো, তবেই হচ্ছে তোমাকে তারা ডাকবে। তো যখন তুমি ওই লোকগুলোর সাথে কাজ করবা, একটা জিনিস হচ্ছে তোমার মেন্টালিটিতে একটা হিউজ চেঞ্জ আসবে। যে আমরা বাংলাদেশে মনে করি যে জব করলেই সবকিছু হবে, জব করতেই হবে, এরকম কিছু না। তুমি বিভিন্ন নতুন কিছু দেখবা, নতুন কিছু এক্সপিরিয়েন্স করবা, যেটাতে হচ্ছে তুমি হয়তোবা দেখা গেল 1 বছর পর ঠিক আছে আমি এই জবে আর থাকবোই না, আমি আমার মতো বিজনেস শুরু করব, আমি আমার মতো ওইটা করব এটা করব, এরকম একটা তোমার চেঞ্জেস আসতে পারে তোমার মাইন্ডে। কারণ যখন তুমি নতুন কিছু এক্সপিরিয়েন্স করবা, জিনিসগুলো না ঠিক আছে ভালো, ওই গদ বাঁধা নিয়মেই থাকার মতো পরিস্থিতি এখানে নাই। তো হ্যাঁ, অবভিয়াসলি এটা খুব খুব ভালো একটা লাইফ লেসন আমি বলবো। আমি বুঝতে পারছি। এক কথায় ওভারঅল এক্সপেরিয়েন্স তোমার অনেক ভালো, এবং ওইখান থেকে একটা ভালো কিছু তুমি পাইছো। হুম। আরেকটা বিষয় সেটা হলো এই যে পরিবেশের বিষয়টা। কারণ মানুষজন একটা কথা বলে যে, "ভাই তুমি ইউএসএ যাইতেছো মানে তুমি সবকিছু হয়ে গেছো।" হ্যাঁ? এটা বাংলাদেশে প্রচলিত আছে যে তোমার হ্যাঁ। আমি আমি জানি না তোমার ক্ষেত্রে কি ঘটছে। ট্রাস্ট মি, আমার ক্ষেত্রে যেটা ঘটছে যে আমি ইউএস এর ভিসা পাবার আগে আমার বাপ আমারে দেখতে পারে নাই। যে কিছু হবে না। ও এরকমই করবে। কারণ আমি 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 দুবাই থেকে ৩ বার বাংলাদেশে আসছি। তো আমার বাবার একটাই কোয়েশ্চেন যে, "তুই দুবাই থেকে এতবার আসোস কেন? এটা কোশ্চেন। তোর দ্বারা কিছু হবে না। তুই শেষ হয়ে গেছিস।" এবং আমার সাথে সে কথা ঠিক মতো বলতো না। আশেপাশের আত্মীয়স্বজনের কথা তো বাদই দিলাম। আমার যখনই আমার ইউএস এর প্রসেসটা কিন্তু সবার কাছে থেকে আমি হাইড করছি। শুধু তোমরা বিষয়টা জানতা যে না, হুম, আমি হুম। প্রসেসটার মধ্যে আছি। সো আমার যখন ভিসা হলো, তার আগে ভিসা হওয়ার আগে আমি আমার বাপরে বলি নাই যে আমার ভিসা মানে আমি প্রসেস এর মধ্যে আছি। ভিসা হওয়ার পরে আমি শুধু কল দিয়ে বললাম যে, "এট লিস্ট আমি ভিসাটা পাইলাম। মনে হয় কিছু একটা করার সুযোগ আমি পাচ্ছি।" তারপরের থেকে পুরা ওয়েদার চেঞ্জ। বুঝতে পারছো? যে, যে বাবা আমার খোঁজ নিত না যে আমি ঢাকা আছি না, দুবাই আছি না, চট্টগ্রাম আছি। সে বাবা আমাকে পাসপোর্ট যেটা আমি ডেলিভারি নিতে যাই, আমারে বলে যে, "মোহাম্মদপুর থাকা যাবে না। আমি ওইখানে ফ্রেন্ডের সাথে একটা রাত স্টে করতে চেয়েছিলাম।" যে না, আমার ফ্রেন্ডের সাথে আমি একটু স্টে করি। বলে কি, "না, না, না, মোহাম্মদপুর থাকা যাবে না। ওইখানে ছিনতাইকারী আছে।" এই যে কেয়ারটা, তারপরে আত্মীয়স্বজনের কেয়ার তো বাদই দিলাম। বন্ধু-বান্ধব যেগুলো এলাকায় ছিল বা আশেপাশে তাদের কেয়ার তো বাদই দিলাম। সো এই জিনিসটা তোমার কি মনে হয় যে ইউএসএ আসলেই ওইটা? নাকি এইখানে আরো কিছু রিয়াল ফ্যাক্ট আছে? তুমি কি এক্সপেরিয়েন্স করলা? না, এটা তো অবভিয়াসলি আছে। আমাদের বাংলাদেশের মানুষ মনে করে যে হচ্ছে ইউএস হচ্ছে সোনার হরিণ। তুমি যদি ইউএসএ তে আসতে পারো, হচ্ছে তোমার লাইফ কমপ্লিটলি সেটেল। তুমি হচ্ছে সবকিছু, তোমার তোমার জীবনের যে অ্যাচিভমেন্ট ছিল সব তোমার হয়ে গেছে। বাট ব্যাপারটা হচ্ছে, ওই যে একটা কথা আছে না, নদীর এক পার থেকে আরেক পার দেখলে নদীর আহ, অপর পাশটা খুব সুন্দর দেখায়, ওরকম ব্যাপারটা। যখন তুমি এখানে আসবা, আসার পর তোমার হচ্ছে রিয়েল লাইফ তুমি এক্সপিরিয়েন্স গুলা করবা, তখন হচ্ছে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায়। কারণ হচ্ছে যখন তুমি একটা, সাপোজ তুমি হচ্ছে এখানে ইউএসএ তে আসছো, সবার ইচ্ছাই থাকে যে না আমি ইউএসএ তে যাবো, যাওয়ার পর আমি অনেকদিন থাকবো, সেটেলমেন্টের একটা চিন্তা ভাবনা। তো এখানে আসার পর বিষয়টা হচ্ছে, তুমি যদি অন্য কোনো ভিসা স্ট্যাটাসে চেঞ্জ হইতে চাও, কথার কথা যে তুমি অন্য কোনো ভিসা স্ট্যাটাসে চেঞ্জ হলো,
হ্যাঁ, কথার কথা তুমি F1 এ চেঞ্জ হলা। তো চেঞ্জ হওয়ার পর প্রথম জিনিসটা হচ্ছে কি, তুমি যে চেঞ্জের এই যে প্রসেসটাতে যাবা, প্রসেসগুলো একটু লেন্দি। এরকম না যে তুমি আজকেই প্রসেস শুরু করলা কালকেই হয়ে যাবে, এরকম না। যে আমরা ইউএস কে যেমন মনে করি যে তারা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, করবার সাথে সাথে হয়ে যায়, এরকম না বিষয়টা। এখানে প্রসেস অনেক লেন্দি। তো যখন তুমি কোনো কিছু করতে যাবা, যে না আমি এটা থেকে নেক্সট স্টেপে যাব, তোমার হচ্ছে একটা আগে থেকেই প্রি প্ল্যান করা লাগে যে না আমি এখান থেকে এটাতে যাইতে হবে। তো ওই সময়টা তোমার হাতে রাইখা তারপর তোমার যাইতে হবে। প্রথম জিনিস হচ্ছে, এখানে আসার পর কেউই তোমাকে ওই জিনিসটা বলবে না যে তুমি যে ভিসা স্ট্যাটাস চেঞ্জ করতে যাও, ভিসা স্ট্যাটাসের জন্য তোমাকে তোমার ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। যে জিনিসটা অনেক মানুষই এখানে জানে না। যার কারণে কি হয়, তারা ভিসা শেষ হওয়ার শেষ মুহূর্তে গিয়ে তারা হচ্ছে অ্যাপ্লাই করতে যায়, তখন হচ্ছে তাদের ভিসা চেঞ্জে একটা প্রবলেম দেখা দেয়, অনেক ঝামেলা পড়তে হয়। তো ওইটাই জিনিস যে হাতে সময় রেখা করতে হয়। হ্যাঁ, একটা থেকে আরেকটায় যাওয়ার অপশন আছে, বাট জিনিসগুলা একটু কমপ্লেক্স। এরকম না যে বাংলাদেশের মতো আমি কাউকে 10 টাকা দিয়ে দিলাম যে আমার কাজটা করে দে, এরকম না। সব কাজ তোমার নিজেরই করতে হয়। যদি তুমি লয়ার ধরো, হিউজ অ্যামাউন্ট একটা তারা চার্জ করে। বাট তুমি যদি নিজে করতে চাও, করার মতো অপশন আছে। যথেষ্ট রিসোর্স তুমি হচ্ছে নেটে ঘাটাইলে বা আহ, আশেপাশে মানুষের সাথে কথা বললে যথেষ্ট তুমি রিসোর্স পাওয়া যাবে। বাট বিষয়টা হচ্ছে জিনিসগুলো একটু লেন্দি, প্লাস হচ্ছে একটু কমপ্লেক্স। বুঝতে হ্যাঁ, পারছি। মানে আমি আমি আরেকটা জিনিস তোমারে মেনশন করতে, সেটা হলো আমার যে ইয়েটা ছিল, এই যে ইউএস এর ভিসা পাওয়ার পর যে পুরা ওয়েদারটা বাংলাদেশে চেঞ্জ হয়ে যায়, এই জিনিসটা যে, কারণ সাপোর্ট অন্য একটা জিনিস ভাই। আমার আমার মনে হয় যে, কারণ আমি আমার লাইফে একজনের সাপোর্ট পাইছি যে আমারে সবসময় সাপোর্ট করছে। আমি আমি ডাউন হইলেও সাপোর্ট করছে, আপে গেলে ধরো যে তখন হ্যাঁ, ওই কথা বাদই। তার একটা কথা যে আমি যেহেতু সাপোর্ট করছি মানে আপে গেলে আমি অবশ্যই সেটা সুযোগ ইউজ করব। এটা ন্যাচারাল, অবভিয়াসলি, স্বাভাবিক। অবভিয়াসলি। সো এই যে ডাউন থাকার সময় একটা স্টুডেন্টকে কিন্তু বা একজন মানুষকে কিন্তু কেউ সাপোর্ট করে না বাংলাদেশে। বাট আমার যখনই ইউএস এর ভিসা হইলো, ও মাই গড, ইউএস এর ভিসা এসে দোস্ত কি অবস্থা, বাবা তুমি মোহাম্মদপুর থেকো না, ওইখানে ছিনতাইকারী আছে। এই জিনিসটা আসলে কি অভিভাবক মহল বা বন্ধু বান্ধবের সাইড থেকে থাকাটা উচিত না উচিত না, তোমার কি মনে হয়? বিকজ তুমি একটা জায়গায় আছো, সো মানে তোমার ভিতরে কিছু একটা আছে যে জিনিসটা আসলে আমাদের কাজে লাগবে, যারা বাংলাদেশে আছে, যারা এই সকল ট্রাই করতেছে, তাদের হয়তো কিছু মোটিভেশন দিবে জিনিসটা। ওইটা অবভিয়াসলি হয় বাংলাদেশে। হ্যাঁ, আমি যেটা তোমাকে বললাম যে ইউএস হচ্ছে সোনার হরিণ। সবাই মনে করে যে ইউএসএ আসতে পারলেই সবকিছু, এটা সবারই একটা চিন্তা ভাবনা থাকে যে আমি যাব, অনেক টাকা অনেক কিছু। সবারই ওইরকম চিন্তা ভাবনা থাকে। বাট ফ্যামিলির দিক থেকে আমি যেটা বলবো যে, একে তো হচ্ছে হ্যাঁ, ফ্যামিলি মানুষেরও রূপ পরিবর্তন হয়। যে যখন তারা জানতে পারে তুমি একটা ভালো কিছু অ্যাচিভ হয়ে গেছে, তোমার তোমার ইউএস এর ভিসা লেগে গেছে, তখন দেখবা যে তোমার অনেক দূরের আত্মীয় তোমাকে খোঁজ খবর নেয় না, তোমার খোঁজ খবর নেওয়া শুরু করছে। ইভেন হচ্ছে তোমার ক্লোজ আত্মীয়, তারা হচ্ছে তোমার সাথে কথাবার্তা বলে না। বাট যখনই তারা শুনতে পারছে যে না, ছেলের ইউএস এর ভিসা হয়ে গেছে, ছেলে এখন ইউএসএ যাবে, সে আমার আত্মীয়, সে আমার অমুক, সে আমার তমুক, প্রাউডলি সবার কাছে বলে বেড়ায়। এটা ঠিক, এটা বাংলাদেশের কালচারই এরকম, ওইটাতে কিছু বলার নাই। বাট ফ্যামিলির দিক থেকে যেটা হচ্ছে, আহ যদি কেউ এই প্রসেসটা করতে চায়, তার তার তাকে আমি ওটাই বলবো যে ফ্যামিলিকে আগে ওই জিনিসগুলোর সাথে একটু ফ্যামিলিয়ার করানো। যে না আমি এই কাজগুলা করতে চাইতেছি, জিনিসগুলো এরকম এরকম। কারণ হচ্ছে ম্যাক্সিমাম বাংলাদেশের মানুষেরই ওই ব্যাপারগুলোতে আইডিয়া নাই, যে আমি এই প্রসেসটা কিভাবে করব, কিভাবে করা যায়। কারণ হচ্ছে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে গদবাঁধা চিন্তা ভাবনার মতো। তো ওই ক্ষেত্রে আমি ফ্যামিলিকে, ওই ক্যান্ডিডেটকে বলবো যে আপনি আগে আপনার ফ্যামিলির সাথে বসে কথা বলেন, যে তাদেরকে বোঝান বিষয়গুলো কিরকম, কি কিসের পর কি হইতে পারে। তো হোপফুলি তারা আপনাকে সাপোর্ট করবে। বাট যদি না করে, বাট আপনার কনফিডেন্স থাকে যে না আপনি পারবেন, অবভিয়াসলি তোমার মতো করে ফেলো। এটাই হচ্ছে কথা। বুঝতে পারছি। না, এটা এটা এই যে তোমার যে লাস্টের ইয়েটা ছিল, সেটা সেটা আমাকে ইউজ করতে হয়েছে। বিকজ আমি তাদেরকে বুঝাইতে ব্যর্থ হয়েছিলাম। তারপরে আমি কারো কিছু বলি নাই। আমি নিজে দুবাই থেকে যা পরিমাণে কামাই করছি, আমি বাংলাদেশে হোমওয়ার্ক করে যা হয়েছে সেগুলা দিয়ে আমি প্রসেসটা কন্টিনিউ রাখছিলাম। নয়তো আমার উপায় ছিল না। কারণ আমার হুম, কাছে তো হুম। ফান্ডিং বলতে কিছু তো থাকে না, স্বাভাবিক। হ্যাঁ, তো যাই হোক, অনেক সুন্দরভাবে তুমি এক্সপ্লেন করলা। এখন লাস্ট
ফ্লাইটের আগের কোশ্চেন যেটা সেটা হলো এম্বাসি। এটা নিয়ে মানুষের মধ্যে হিউজ পরিমাণে টেনশন থাকে। হিউজ বিকজ ইউএস এর থেকে অফার লেটার বা কোনো একটা লেটার নিয়ে আসা যতটুকু পেইনফুল, যতটুকু কষ্টসাধ্য তার থেকে বেশি পেইনফুল থাকে হলো ওই ২ থেকে ৩ মিনিট। সো তোমার এম্বাসির এক্সপেরিয়েন্সটা যদি শর্টকাটে ব্রিফ করতে হয়, তোমার ফার্স্ট টু লাস্ট আসলে কি ঘটেছিল? কি হয়েছিল এখানে? কয়টা কোশ্চেন করেছিল? বা প্রসেসটা কি ছিল? প্রথম জিনিস হচ্ছে যে আমি, হ্যাঁ, সবার মতো আমিও খুব নার্ভাস ছিলাম যে এম্বাসি ফেস করব, তাও ইউএস এর এম্বাসি, ব্যাপারটা একটু অন্যরকম। তো ওই সময়ের আগে আমিও সবার মতো সময়ের আগে চলে যাই, লাইনে দাঁড়াই। তো তাদের, আমার তারপরে বিষয়টা হচ্ছে যে আমার কোনো আইডিয়াই ছিল না যে এম্বাসির ভিতরে ঢোকার পর কোথায় কি জমা দিতে হয়, কোথায় সাইন করতে হয়, কি কোনো প্রকার কোনো আইডিয়া ছিল না। বাট স্টাফরা যথেষ্ট হেল্পফুল ওখানে, তারা হেল্প করে কিভাবে কি করতে হয়। তো হ্যাঁ, ওই ওই তোমার চেকিং এর ব্যাপার-স্যাপার যেগুলো আছে, তোমার পাসপোর্ট চেক করবে, ডিএস চেক করে তারা। করার পর তোমাকে হচ্ছে ওয়েটিং রুমে বসায়। তো তুমি ওয়েটিং রুমে যখন বসবা, ওই এক্সপেরিয়েন্সটা হচ্ছে তোমার লাইফের সবচেয়ে কঠিন কয়েকটা এক্সপেরিয়েন্সের মধ্যে একটা। যে তুমি দেখবা কিছু লোক বেরিয়ে আসতেছে, তাদের ভিসা হয়ে গেছে, কিছু লোক আসতেছে, তাদের ভিসা হয় নাই, তারা মন খারাপ। ওই জিনিসগুলাই তখন তোমার মাথায় ঘুরপাক খাবে যে না, আমার কি হবে কি হবে না। ওই ক্ষেত্রে যখন তুমি দেখবা যে তোমার আর 10 মিনিট বাকি, কিন্তু তোমার সময় 10 মিনিট আর পার হইতে চায় না, যে না আমি কখন যাব, কখন বলবো, কি আসল বিষয়। বাট বিষয়টা হচ্ছে J1 এর ক্ষেত্রে যে বিষয়টা, স্টুডেন্ট বা অন্য ভিসার ক্ষেত্রে বিষয়টা অন্যরকম, বাট J1 এর ক্ষেত্রে আমি যেটা রিয়েলাইজ করছি আর কি, পুরো এম্বাসির ভিতর ঢোকার পর, বাংলাদেশে J1 এর ক্যান্ডিডেট খুবই কম। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ, ইভেন বহুত এজেন্সিও আছে যে তারা J1 সম্পর্কে কোনো আইডিয়াই নেই যে J1 জিনিসটাই কি। তো ক্যান্ডিডেট খুবই কম, যার কারণে হয় কি, তোমার ইউএস এর একটা জিনিস কি, তারা হচ্ছে প্রত্যেক দেশের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হচ্ছে প্রত্যেক ভিসার জন্য তারা আলাদা করে রাখে, যে না এই ভিসা আমরা এতগুলা দিব, এই ভিসা এতগুলা দিব, এরকম একটা ক্রাইটেরিয়া তাদের থাকে। যেহেতু J1 এ তোমার হচ্ছে ক্যান্ডিডেট খুবই কম, তার কারণে, তার ফলে হয় কি, যখন তুমি হচ্ছে ফেস করতে যাবা, তোমাকে তারা খুব একটা কোয়েশ্চেন করে না, খুব একটা প্যারা দেয় না বিষয়গুলো। যেমন F1 এ তোমাকে বহুত ধরনের কোয়েশ্চেন করে যে তুমি কেন যাচ্ছ, কি আসে বিষয়, কোন ইউনিভার্সিটি, এটা কেন, ওইটা কেন। J1 এ তারা খুব একটা করে না, কারণ হচ্ছে প্রথম জিনিস, তুমি এখানে যাচ্ছ একটা, J1 টা হচ্ছে একটা গভর্নমেন্ট প্রোগ্রাম ইউএসএ তে। গভর্নমেন্ট দ্বারা হচ্ছে সব কোম্পানিকে তারা হচ্ছে তোমার একটু এনকারেজ করে যে বাইরে থেকে লোক আনার জন্য। হ্যাঁ, তারা হচ্ছে নতুন কালচারে থাকবে, নতুন কালচার শিখবে। তো এটা হচ্ছে একটা গভর্নমেন্ট প্রোগ্রাম, যার কারণে তুমি যখন ওইখানে যাও, তুমি ডকুমেন্টস গুলো জমা দাও, যদিও অলরেডি তাদের কাছে ডকুমেন্টস তোমার আছে, যে তোমার কি কি লাগবে, তারা সবকিছু তাদের কাছে আছে। বাট তারপরেও যখন তুমি তাদেরকে ডকুমেন্টস দিবা, তারা হচ্ছে খুব একটা তোমাকে কোয়েশ্চেন করে না। যেমন আমার ক্ষেত্রে হয়েছিল কি, আমার ক্ষেত্রে 2টা কি 3টা কোয়েশ্চেন করেছিল যে আম, এরকম যে আমি কোথায় যাচ্ছি, কোন ডিপার্টমেন্টে যাচ্ছি, কোন প্রোগ্রামে যাচ্ছি। এই 3টা কোয়েশ্চেনই করছে, দ্যাটস ইট। আর কিছু আমাকে আর কোনো জিজ্ঞাসাও করে নাই যে তুমি J1 কেন যাচ্ছ, অন্য কোনো ভিসাতে কেন না, কি আসে বিষয়, ওইরকম কোনো ক্রিটিক্যাল কোনো কোয়েশ্চেনই করে নাই। জাস্ট 3-4টা কোয়েশ্চেন করে। অনেকের ক্ষেত্রে শুনেছি যে একটা কোয়েশ্চেনই শেষ হয়ে যায়, যে না এই এটা জিজ্ঞাসা করছে, দ্যাটস ইট। তারপর আর কিছু জিজ্ঞাসা করেন। তো সিচুয়েশনটা অনেক টেন্সড, অনেক অনেক নার্ভাসনেস কাজ করে ওখানে। বাট আলটিমেটলি ইন্টারভিউটা আমি বলবো তুলনামূলক অন্য ভিসার ক্ষেত্রে, যেহেতু তোমার ক্যান্ডিডেট কম, ইন্টারভিউটা একটু তুলনামূলক ইজি। বুঝতে পারছি। সো তোমার তোমার ফিলটা কেমন ছিল যখন তুমি দেখছিলা যে তোমার সামনে ২ থেকে ৩ জন, মানে আমাদের তো বাংলাদেশের ইউএসএ এম্বাসির এরকম এরকম সিরিয়াল, তুমি তো জানো যে এইভাবে গিয়ে এখান থেকে শুরু হইলো, গিয়ে এইভাবে চলে হ্যাঁ, আসলো। তারপর এইখান হ্যাঁ, থেকে শুরু হয়, ওইখানে বলে যে আপনি ১০ এ যান বা আপনি ১১ তে যান। হ্যাঁ? সো তখন এই যে এই ১ম লাইন থেকে দেখা যায় যে না, ওই যে সবুজ কার্ডটা বা এখন তো পেপার দেয় যে আচ্ছা, স্বাগতম হ্যাঁ, লিখে। হ্যাঁ, সো ওইটা দিচ্ছে না, অনেককে পাসপোর্ট ফেরত দিচ্ছে এবং হাসিমুখে বলতেছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং তারা ওই যে মনটা, আমি আমি দেখছি যে কান্নাকাটি করতেছে, চোখে মুখে একদম হতাশার ছোঁয়া। সো ওইটা দেখার পরে যে ফার্স্ট লাইনে যখন আমি বসে আছি বা তুমি রাকান বসে আছো, বা ফার্স্ট লাইন বাদ দিলাম, তোমার সামনে ৩ জনের ভিসা রিজেক্ট হইছে। আমার আমার হুম, আমার ইন্টারেস্টিং কাহিনী বলি। আমাকে নাইজেরিয়ান একজন আমার ইন্টারভিউ নিছে।
আমার ওকে। ওইখানে আমি দেখতেছি যে রিজেক্ট, শুধুমাত্র রিজেক্ট করতেছে। ওইখানে তেমন কিছু দিচ্ছে না। ওই হুম, একটা হুম। চেম্বারে। আমি টার্গেট করছি যে আমি ওই 11 তে যাব না। আমি 10 অথবা 12 তে যাব বা 9 এ যাব। আমার অলরেডি টার্গেট হয়ে আছে। আমি ওইভাবে সিকোয়েন্স মেইনটেইন করতেছি। কিন্তু আমারে বলল যে আপনি 11 তে যান। ওকে ঠিক আছে আমি দাঁড়াইলাম। আমি সামনের ২ জনকে দেখলাম যে রিজেক্ট করে দিল। একদম টোটালি রিজেক্ট। আমি সাথে, হুম, সাথে যে আছে আমি তারে বললাম যে আই নিড টু গো ওয়াশরুম, এমার্জেন্সি। হুম। তো ও বলল ওকে ঠিক আছে আপনি যান এবং আপনি এসে আবার 11 তেই দাঁড়াবেন। আমি মনে করলাম যে ওকে ঠিক আছে আমি যদি ওয়াশরুম থেকে আসি তাহলে আমি হয়তো ৯, ১০ অথবা ১২ তে দাঁড়াইতে পারব। বাট আমার 11 তেই দাঁড়াইতে হইল। সো ওই ফিলটা কিরকম ছিল তোমার? ভিসা পাওয়ার আগে এবং ভিসা পাওয়ার পরে তোমার ফিলটা কি ছিল? এখানে বিষয় হচ্ছে বাংলাদেশে যারা হচ্ছে তুলনামূলক তোমার হচ্ছে ইউএস নিয়ে ঘাটাঘাটি করে স্টুডেন্ট যারা আছে কম বেশি তারা প্রত্যেকটা কাউন্টারে কে কে বসে তাদের একটা আইডিয়া আছে। কারণ বাংলাদেশ স্টুডেন্ট কমিউনিটির মধ্যে একটা বিষয় আছে যে এই কাউন্টারে তুমি যদি যাও তোমাকে ভিসা দিবে না, ওই কাউন্টারে গেলে ভিসা দেয়, এটাতে ভিসা দেয় না, ওরকম একটা বিষয় আছে। হ্যাঁ, আমারও সেম ছিল যে আমার কোনো আইডিয়াই ছিল না যে আমি কোন কাউন্টারে যাব। বাট একটা কাউন্টারে আমি যাইতে চাই নাই স্পেসিফিক্যালি, যে আমি ওইটাতে যাইতে চাই না। লাকিলি আমাকে ওইটাতে তারা পাঠায়ও নাই, আমাকে একটা ডিফারেন্ট কাউন্টারে পাঠাইছে। তো ওইখানে আমার আগে ছিল দুইজন, একজন ছিল F1 এর, আরেকজন আই থিঙ্ক টুরিস্ট ভিসার জন্য হয়তো বা দাঁড়াইছিল, আমার এক্সাক্ট মনে নাই। তো F1 এর যেটা ছিল ওই ছেলেকে তারা হচ্ছে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করছে, করার পর হচ্ছে ওকে তাকে ভিসা দিয়েছে। বাট ছেলের সাথে হচ্ছে তার মাও যাচ্ছিল। তো এখন মা বলে, যখন ছেলেকে বলছে তোমার ভিসা হয়ে গেছে, তো মা মনে করছিল কি যে ওনারও হয়ে গেছে বুঝি। তো উনিও বেরিয়ে গেছে, লাইন থেকে বেরিয়ে চলে গেছে। তারপর অফিসার ওনাকে ডেকে আনাইছে আবার যে না আপনি আসেন, আপনার ভিসা হবে। তো ওনাকে তখন জিজ্ঞাসা করলো, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করছে ওনাকে, করার পর উনি হচ্ছে ছেলেকে জাস্ট ভিজিট করতে যাবে, ওনার আরেক ছেলে নাকি এখানে ছিল, তো ভিজিট করতে যাবে। তো ওই ক্ষেত্রে হচ্ছে খুব একটা ওনাকে প্যারা দেয় নাই, দিয়ে দিছে না, ওকে আপনার ভিসা ডান। তো আরেকজন মহিলা যিনি ছিল আমার আমার আগে, ওনাকে হচ্ছে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করেছে, বিভিন্ন কিছু আহ, নানান টাইপের কোয়েশ্চেন করেছে আর কি, করার পর হচ্ছে ওনাকে রিজেক্ট করে দিয়েছে। আমার একদম একদম ইমিডিয়েট সামনে যিনি ছিল ওনাকে রিজেক্ট করে দিয়েছে। তো তখন আমি চিন্তা করতেছিলাম যে এখন কি আমারটা ওর করে দেবে। কারণ হচ্ছে জে ওয়ান সম্পর্কে আমারও নর্মাল কোনো আইডিয়া নাই যে জে ওয়ানটা কিরকম হয় কি আসে বিষয়। বাট যখন গেলাম, প্রথমে তো কথাই বেরিতেছিল না যে কি বলবো কি না, এত নার্ভাস। আমার একটা ফ্রেন্ড ছিল, ওর জন্য তো পানি আনতে হয়েছে, যে ও ইন্টারভিউতে দাঁড়ানোর পর এতই নার্ভাস ছিল, ওর জন্য পানি আনানো হয়েছে, ওই পানি খাইছে, তারপর হচ্ছে ও ইন্টারভিউতে দাঁড়াইছে। তো হ্যাঁ, নার্ভাসনেস খুবই থাকে, বাট জে ওয়ান এর ক্ষেত্রে আমি বলবো যে মোটামুটি একটা সিকিউরিটি থাকে যে না, মোটামুটি হয়ে যাবে, এই আর কি। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, কারণ ইন্টারভিউ এর আগে আমি অনেক ইন্টারভিউ দেখছি মানে অনেকে রিভিউ দেখছি, কারণ আমরা এখানে এক্সপিরিয়েন্স বলতেছি, বিশেষ করে ইন্ডিয়ানরা এই সকল প্রচুর এক্সপিরিয়েন্স শেয়ার করে। সো হুম, জে1 মানে অন্য কোনো ভিসায় বোঝা যায় কিনা আমি জানি না, যতক্ষণ পর্যন্ত না কনসোলর মুখ দিয়ে উচ্চারণ করতেছে যে ওকে আপনার ভিসা হইছে বা এই ডকুমেন্টস ওকে, হুম। তার আগে বোঝার কোনো উপায় নাই যে ভিসা হবে কি হবে না। কিন্তু আমার মনে হয় জে1 এ একটা জিনিস বোঝা যায় যে তোমার ভিসা হবে কি হবে না, বিকজ আমি প্রত্যেকটা ইন্টারভিউ একটা জিনিস দেখছি যে অফিসারের কাছে আমি গেলাম, অফিসার আমার সবকিছু দেখলো, তারা একটা দুইটা কোশ্চেন করলো, করার পর তারা পাসপোর্ট নিয়ে ভিতরে যায়। আচ্ছা। তোমার বেলায় গেছে কিনা আমি জানি না, পাসপোর্ট নিয়ে কিন্তু ওরা ভিতরে যায়, ভিতরে গিয়ে আবার ব্যাক করে, ব্যাক করে এসে ডকুমেন্টসটা দিয়ে দেয়। সো এই জিনিসটা তোমার ক্ষেত্রে হয়েছে কিনা যে তোমার উম, পাসপোর্ট ইয়েটা না, নিয়ে আমার ক্ষেত্রে ভিতরে গেছে? ওরকম হয় নাই। আমার ক্ষেত্রে ওরকম হয় নাই। আমি বললাম যে আমাকে ২-৩ টা কোয়েশ্চেন উনি করেছে। তারপর হচ্ছে আমাকে আমার কাছ থেকে আমার ডিএস দেখতে চাইছে যে আপনার ডিএসটা দেখি। ডিএসটা দিয়েছি। ডিএসটা উনি থরোলি দেখলো উপর থেকে নিচ পর্যন্ত। তো তারপরে আর কিছুই বলে নাই। বলছে যে না আপনার ভিসা হয়ে গেছে। That's it। আমার ওরকম কোনো কমপ্লেক্সিটি ছিল না যে উনি ভিতরে গিয়েছে, আসছে ফেরত, ওরকম কোনো কিছুই ছিল না। লাকিলি। বুঝ- বুঝতে পারছি। তো যাই হোক রাকান, অনেক ভালো লাগলো অ্যান্ড তোমার অনেক সময় খাইলাম। 2 থেকে 3 মিনিট নিব, সেটা হইলো লাস্ট বাংলাদেশের স্টুডেন্টদের বা বাংলাদেশের এখানে আমরা যত জে1 ভিসায় গেছি, আমি জানি জে1 ভিসায় অনেকগুলা ক্যাটাগরি আছে, আমরা ট্রেনিং ক্যাটাগরিতে যাইতেছি বা তুমি আছো, আমি যাব এখনো প্রসেসিং। সো এই যে
স্টুডেন্টরা বা যারা যেতে চায় শুধু ইউএসএ না অন্য কোনো কান্ট্রিতে তাদের উদ্দেশ্যে তোমার যদি কিছু বলার থাকে বিকজ আমি ওই যে বললাম যে এক্সপিরিয়েন্সের দিক থেকে তুমি অনেক এগিয়ে আছো এখন সো যদি কিছু থাকে তাদের উদ্দেশ্যে বলার বিষয়টা হচ্ছে এখন J1 এ প্রসেসিং করার ক্ষেত্রে আগে হচ্ছে আমি বলবো যে সবাইকে এজেন্সি চুজ করার ক্ষেত্রে একটু ওয়াইজলি চুজ করার জন্য। কারণ হচ্ছে নিজে নিজে অবভিয়াসলি করা পসিবল না এগুলা। পসিবল না বলতে পসিবল, বাট হচ্ছে যেহেতু আমাদের নলেজ ওই ব্যাপারটাই কম, ওই ক্ষেত্রে এজেন্সি হেল্প নেওয়াটা আমি মনে করি যে ইজি। তো ওয়াইজলি এজেন্সি চুজ করা। আর হচ্ছে হ্যাঁ, J1 এ কিছু ক্যাটাগরি থাকে যে ট্রেনিং, ইন্টার্নশিপ, তারপরে হচ্ছে মেডিকেলের জন্য আলাদা থাকে, আমাদের হোটেল লাইনের জন্য আলাদা। তো ওইটাতে ঘাবড়ানোর কিছু নাই। কারো কারো পেপারে আসবে ট্রেনিং, কারো কারো পেপারে আসবে ইন্টার্নশিপ। যারা হচ্ছে একদম নিউ কামার্স তাদের পেপারে আসবে ইন্টার্নশিপ। যারা হচ্ছে কিছু এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে হচ্ছে জিনিসগুলা ট্রেনিং টাইপের আসে। তো যদিও তোমাকে এখানে ট্রেনিং কিছুই হবে না, তুমি নিজে নিজেই সবকিছু শিখবা, ওইটা কোনো বিষয় না। কাজ করতে করতে তুমি শিখে যাবে, এখানে ট্রেনিং এর কোনো কিছু নেই। বাট হ্যাঁ, যদি কেউ আসতে চায় অবভিয়াসলি আসতে পারে, খুব একটা ভালো অপশন এটা। যে ইউএসএ তে আসলাম, ইউএস এর কালচার কিরকম কি আসবে সে জানলাম, ফিনান্সিয়াল ব্যাপার তো অবভিয়াসলি আছে। বাট ওইরকমই যে ব্যাপারটা হচ্ছে যে শেষ হওয়ার পর দেশে চলে যেতে হবে, ওইরকম একটা মেন্টালিটি নিয়ে আসাই ভালো। যে না আমি এখানে আসবো, আইসা আমি থেকে যাব, ওরকম হইলে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায়, তখন অনেক কমপ্লেক্সিটির ভিতর দিয়ে যেতে হয়। ওই ক্ষেত্রে যে বলবো যে যদি আসতে হয় তো ওইরকম মেন্টালিটি নিয়ে আসা ভালো যে না আমি ইউএসএ তে এসেছি, আমি শেষ করে আবার চলে যাব। তখন হয় কি যে তোমার অলরেডি যেহেতু ইউএস এর এক্সপিরিয়েন্স তোমার কাছে আছে, তুমি অন্য কোনো দেশেও ট্রাই করতে পারো। নরমাল বিষয় যে তোমার ইউএস এর ভিসা যখন তোমার পাসপোর্টে থাকবে, তোমার পাসপোর্টের ভ্যালিউটা একটু অন্যরকম। যখন তুমি অন্য দেশে ট্রাই করতে যাবা, তখন হচ্ছে ওই ক্ষেত্রে তারা তোমাকে অবভিয়াসলি একটু প্রায়োরিটাইজ করবে যে না ঠিক আছে, ওর ইউএস এর ভিসা আছে, ওর কাছে এক্সপিরিয়েন্স আছে। তো অবভিয়াসলি আমি বলবো যে ওর সেফ, যদি তুমি ট্রাই করতে চাও অবভিয়াসলি করা উচিত। ওকে, থ্যাংক ইউ রাকান, থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক এক্সপেক্টেড একটা পডকাস্ট ছিল আমার বিকজ অনেক কষ্ট করে তোমাকে ফ্রি পাইছি কারণ তুমি অনেক ব্যস্ত ছিলা আর সময় দিয়েছো, থ্যাংক ইউ। যদিও আমাদের কিন্তু কথা এমন ভাবে আমি বলতেছি না যে তোমার আমি খুঁজেই পাই না, মেসেঞ্জারে তো তোমার সাথে আমার হ্যাঁ, কানেকশন আছে, হ্যাঁ। বাট এই স্পটের জন্য আমাকে অনেক অপেক্ষা করতে হয়েছে। আই এম ভেরি হ্যাঁ, গ্রেটফুল তা ফর ঠিক। দ্যাট। সো না, না, কোনো সমস্যা নেই। যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড ইনশাল্লাহ কথা হবে সামনের দিনগুলাই। অবভিয়াসলি। অ্যান্ড যারা ভিডিওটা দেখতেছেন তারা আমি আশা করি আজকের ভিডিও থেকে বা আমাদের আলোচনা থেকে অনেক কিছু শিখতে পারছেন। শিখতে না পারলেও কিছুটা হলেও বুঝতে পারছেন যে জিনিসটা আসলে কি ঘটে। বিকজ এই পাশে যে কথা বলতেছে সে অলরেডি ইউএসএ তে আছে। তার এক্সপেরিয়েন্স হিউজ পরিমাণে, কারণ ও ১ থেকে অনেক দিন হয়ে গেছে ইউএসএ তে আছে। আর এই পাশে যে আছে সে তারে তো আপনারা চিনেনই। সো আশা করি আমরা সবাই মিলে একটা কমিউনিটির মধ্যে থাকবো এবং আমরা সবাইকে হেল্প করার চেষ্টা করব যাতে করে ভালো কিছু আমরা আমাদের দেশের জন্য করতে পারি। এট দ্য এন্ড অফ দ্য টাইম আমাদের দেশের জন্য কিছু করার ইচ্ছা আছে, দেশের জন্য করতে হবে, দ্যাটস অল। সো রাখান, ভালো থাকবা, ইনশাল্লাহ কথা হবে। এন্ড যারা ভিডিওটা অবভিয়াসলি। দেখতেছো তাদেরকে ধন্যবাদ এই পর্যন্ত আসার জন্য। টাটা।